বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার সিমটম যেটাকে আমরা বলি। আমরা আজকে অদ্ভুত লক্ষণ নিয়ে পড়ব। হোমিওপ্যাথিতে অনন্য অসাধারণ, বিশেষ করে আজকে অদ্ভুত লক্ষণের যে ব্যবহার, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব। হোয়াট ইজ অ্যান আনকমন সিমটম ইন হোমিওপ্যাথি? আনকমন বা অসাধারণ লক্ষণ বলতে আমরা আসলে কি বুঝি? আনকমন লক্ষণ বলতে আমরা বুঝি, uncommon symptoms are the symptoms which are unaccountable, unexplainable to the disease process। মানে আসলে ব্যাখ্যা করা যায় না, বর্ণনা করা যায় না, একটা অদ্ভুত একটা লক্ষণ। This might be seen as absurd or paradoxical by the patient, but are very important to a homeopath। অর্থাৎ অদ্ভুত যে লক্ষণগুলো রোগীদের মধ্যে আমরা দেখি, যেটা একজন হোমিওপ্যাথের নিকট গুরুত্বপূর্ণ। এটা অন্য প্যাথিতে গুরুত্ব আছে কিনা নাই সেটা জানি না, কিন্তু একজন হোমিওপ্যাথির নিকট ঔষধ সিলেকশন করার জন্য এই লক্ষণটা হবে গুরুত্বপূর্ণ। আমরা অর্গান অফ মেডিসিনের 153 নম্বর অ্যাফোরিজমটা যদি আমরা দেখি, সেখানে হ্যানিম্যান স্যার কি বলেছেন? ঔষধ নির্বাচন করার জন্য আমাদের কি ধরনের লক্ষণ অবলম্বন করতে হবে? সদৃশ বিধান মতে ঔষধ নির্বাচনকালে ওষুধের তথা রোগের স্বতন্ত্র, অনন্য সাধারণ এবং বিশিষ্ট লক্ষণগুলিকে অবলম্বন করতে হবে। যে লক্ষণগুলো অস্পষ্ট এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত নয়, অর্থাৎ যে লক্ষণগুলো অনেক ওষুধের মধ্যেই আমরা পাবো, সেই লক্ষণগুলোর প্রতি বিশেষ একটা মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। যেমন দেখেন, কোন একটা পেশেন্ট শরীরে হুল বিদ্যবোধ ব্যথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, পেশেন্টার পানির পিপাসা নেই, প্রস্রাব করার সময় জলে এবং অল্প অল্প প্রস্রাব হয়, গরম সহ্য করতে পারে না এবং গরমে পেশেন্টের কষ্টগুলো বেড়ে যায়। এখন এই যে বিষয়গুলা, এই যে বৈশিষ্ট্যগুলা, এগুলা একটা মাত্র ওষুধে থাকতে পারে। এখানে বিশেষ করে অসুস্থতা বোধ, দুর্বলতা বোধ, জ্বালাকর অনুভূতি, অল্প অল্প প্রস্রাব, পিপাসাহীনতা এবং ভ্রমণশীল যে ব্যথা অনেক ওষুধে থাকতে পারে। কিন্তু দেখেন, হুল বিদ্যবোধ ব্যথা সেই সাথে পিপাসাহীনতা, এই দুইটা লক্ষণের মেলবন্ধন যখন হবে, তখন কিন্তু ওষুধটা হয়ে যাবে এপিসমেল। তাহলে এটার আরেকটা লক্ষণ হলো যে এরা গরম সহ্য করতে পারে না এবং গরমে যাবতীয় লক্ষণের অ্যাগ্রেশন ঘটে। কাজেই হুল বিদ্যবোধ ব্যথা এপিসমেলের স্বকীয়, অনন্য সাধারণ বিশিষ্ট লক্ষণ। এই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ আমরা এপিসমেল রোগীর মধ্যে প্রয়োগ করতে পারবো। আর কমন লক্ষণ কোনগুলো? কমন লক্ষণ হলো যেগুলো দিয়ে ওষুধ নির্বাচন করা যায় না। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এই কথাগুলো দিয়েই কিন্তু আমরা ওষুধ সিলেকশন করতে পারি না। আর আনকমন লক্ষণ হলো যে লক্ষণগুলো দেখে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। যেমন দেখেন, ঠান্ডা পানি পান করলে কাশির উপশম, এটা একটা অদ্ভুত লক্ষণ। এটা দেখে আমরা কিন্তু একটা ওষুধ আমরা ভাবতে পারি। এখন পিকুলিয়ার লক্ষণ নিয়ে আমি মূল আলোচনায় যাব। তার আগে একটু আনকমনের কতগুলো ধরন আছে, সেই ধরনগুলো নিয়ে একটু বলি। আনকমন লক্ষণ বলতে আসলে আমরা বুঝি যে ব্যক্তির সাথে সম্পর্কিত না, রোগের সাথে ব্যক্তির সাথে সম্পর্কিত, রোগের সাথে না, এই ধরনের যে লক্ষণগুলা, যেগুলোকে আমরা ব্যক্তিনিষ্ঠ লক্ষণ বলি বা স্ট্রং মানসিক লক্ষণ যেগুলোকে বলি, এটা অনেকটা আনকমন একটা লক্ষণ। তারপর স্ট্রাইকিং সিমটম বা সুস্পষ্ট লক্ষণগুলো আনকমন লক্ষণ। গাইডিং লক্ষণ বা পরিচায়ক লক্ষণগুলো আনকমন লক্ষণের আওতায় যাবে, রিয়াল লক্ষণগুলো যাবে। পিকুলিয়ার নেচার, তারপর হ্রাস বৃদ্ধি, কজেশন বা কারণ, চাপা পড়া সাবটেস্ট লক্ষণগুলো এখানে আসবে। কনকমিটেন্ট বা সহচর লক্ষণগুলো আসবে, কনস্টিটিউশন ও ডায়াথেসিস গুলো আসবে, টেম্পারমেন্ট গুলো আসবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটা ওষুধের ক্ষেত্রে যদি আমরা দেখি বা কোনো একটা রোগীর মধ্যে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো পাই, তাহলে আমরা খুব সহজে কিন্তু ওষুধ সিলেকশন করতে পারবো। সেহেতু এগুলো সবগুলোকে আমরা এক কথায় বলতে পারবো যে আনকমন সিমটম। এখন আনকমন সিমটমের একটা টাইপ হচ্ছে কি পিকুলিয়ার নেচার বা পিকুলিয়ার সিমটম, অদ্ভুত লক্ষণ। পিকুলিয়ার সিমটমটা কি? এক কথায় যদি আমরা বলি, ডিফারেন্ট টু হোয়াট ইজ নর্মাল অর এক্সপেক্টেড স্ট্রেঞ্জ, মানে যেটা আমরা প্রত্যাশা করি, যেটা সাধারণ, সেটার ব্যতিক্রম কিছু, অদ্ভুত কিছু, যেটাকে আমরা বলবো অদ্ভুত লক্ষণ।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা স্লাইডগুলো কি দেখা যাচ্ছে? চেঞ্জ হচ্ছে স্লাইডগুলো? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে ইটালিতে জন্মগ্রহণ করা একটা ছেলে, একটা লোক, ওনার নাম ছিল ফ্রাঙ্ক লেন্টিনি। ওনার 3টা পা ছিল। সচরাচর কিন্তু 3টা পা তৈরি হওয়ার মতো জেনেটিক্যাল কোড আমাদের ডিএনএ এর মধ্যে নাই। এটা কিন্তু একটা বিকৃতি। ওনার নাম ছিল ফ্রাঙ্ক লেন্টিনি, ওনার ছিল 3টা পা। এখন উনি যখন 3টা পা দিয়ে যখন ফুটবল খেলতো, মানুষ বা লোকজন যারা দেখতো, দর্শক যারা দেখতো, অবাক হয়ে তাকিয়ে থাকতো। তো 3টা পা হওয়ার মতো জেনেটিক্যাল কোড আমাদের ডিএনএতে নাই। এখানে ডিএনএর কোনো একটা বিচ্যুতি হয়তো ঘটেছে। তাহলে এখানে আমরা সবাই মানুষ, ঠিক আছে, কিন্তু লেন্টিনি ওনার 3টে পার জন্য উনি অসাধারণ মানুষ হয়ে গেছে, একটা আনকমন একটা মানুষ হয়ে গেছে। তদ্রুপ পেশেন্টের মধ্যে আমরা অদ্ভুত কিছু লক্ষণ আমরা পাই, অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আমরা পাই। অনেক সময় আমরা এগুলোর কোনো ব্যাখ্যা আমরা করতে পারি না, বা ব্যাখ্যা করতে পারলেও অনেকটা আমাদের জন্য কষ্টসাধ্য হয় বিষয়গুলো বোঝা। স্বাভাবিকের ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য আমরা দেখি মানুষের মধ্যে, রোগীদের মধ্যে। সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা বেসিস করে আমরা মেডিসিন সিলেকশন করি, এবং সেই লক্ষণগুলো হলো পিকুলিয়ার সিমটম বা আনকমন, অদ্ভুত লক্ষণ। এটা হলো ফ্রাঙ্ক লেন্টিনির ইয়াং বয়সের ছবি। আগেরটা হলো বাল্যকালের ছবি, এটা ইয়াং বয়সের ছবি। 3টা পা দেখেন, 3 পায়ে কিন্তু তিনি জুতো পরে আছেন। আচ্ছা, তো প্রথমেই অদ্ভুত লক্ষণগুলো আলোচনা করি। অদ্ভুত লক্ষণগুলো কি হয় বললাম? স্বাভাবিক অবস্থার বিপরীত হয়। যেমন আমরা জানি যে তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি বাড়ে, এটা কমন একটা নেচার। আমরা যখন খুব ফাস্ট হাঁটি আমাদের সবারই হার্টবিটটা বেড়ে যাবে। তাহলে আমরা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখি যে ওনারা বলে যে ওনারা যখন তাড়াতাড়ি হাঁটে ওনাদের বুক ধরফরানিটা কমে যায়। তাহলে আমরা এই যে একটা অদ্ভুত একটা কথা, অদ্ভুত একটা বৈশিষ্ট্য, আমরা এই বৈশিষ্ট্যটা পাই আর্জেন্টাম নাইট্রিকামে। আমরা জানি তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি বাড়ে, অথচ কোনো কোনো রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি কমে। ওষুধটা হলো কি? আর্জেন্টাম নাইট্রিকাম। স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, ঠান্ডা পানিতে কাশি বাড়ার কথা। ঠান্ডা পানি খেলে কাশি বেড়ে যায়। আপনারা দেখবেন যে কোনো ডক্টর দেখাতে গেলে পেশেন্টকে, কাশির পেশেন্ট হলে ডক্টর পেশেন্টকে মানা করে দেয়, ঠান্ডা পানি খাওয়ার জন্য মানা করে দেয়, গরম পানি খেতে বলে। তো দেখেন হোমিওপ্যাথি কত বৈচিত্র্য। ঠান্ডা পানিতে কাশি বাড়ার কথা, অথচ ঠান্ডা পানিতে কাশি কমে যাচ্ছে পেশেন্টের। অদ্ভুত, কি অদ্ভুত কথা। তাহলে এই যে অদ্ভুত বৈশিষ্ট্যটা, এটা আমরা পাই কস্টিকাম হ্যানিম্যানের রোগীদের ক্ষেত্রে। ঠান্ডা পানিতে কাশি বাড়ার কথা, অথচ ঠান্ডা পানিতে কাশি কমে যাচ্ছে। ওষুধটা হবে কস্টিকাম হ্যানিম্যানি। খাওয়ার পর পেটের মধ্যে এক ধরনের ভারী ভারী বোধ লাগার কথা, পেট ভরে গেছে এরকম একটা ভরা বোধ থাকার কথা, অথচ খাওয়ার পরেও পেটটা খালি খালি লাগে। পিকুলিয়ার নেচার দেখেন, খাওয়ার পরও মনে হচ্ছে পেটটা খালি। অদ্ভুত। মেডিসিনটা হলো ইগনিশিয়া অ্যামারা। খাওয়ার পর পেটে ভার বোধ বা ভরা বোধ থাকার কথা, অথচ খাওয়ার পরও পেট খালি খালি লাগে। ওষুধটি হলো ইগনিশিয়া অ্যামারা। আচ্ছা, পেশেন্টের যখন ব্যথা হয় শরীরে, পেশেন্টকে হাসবে নাকি কান্না করবে? অবশ্যই কান্না করবে। ব্যথায় রুগীর কান্না করার কথা, অথচ ব্যথায় রুগী হাসতে থাকে। আপনারা কি দেখেছেন কখনো ব্যথায় রুগী হাসছে? যত ব্যথা তত হাসি, বা যত কাশি তত হাসি। পেশেন্টের যত কাশি হচ্ছে পেশেন্ট তত হাসতেছে, বা যত ব্যথা হচ্ছে তত বেশি হাসছে। অদ্ভুত। মেডিসিনটা হলো হুরা ব্রাজিলিয়ানসিস। ব্রাজিলিয়ানসিস। ব্যথায় রুগীর কান্না করার কথা, অথচ ব্যথায় রুগী হাসতে থাকে। যত ব্যথা তত হাসি, বা যত কাশি তত হাসি। ওষুধের নামটা কি? হুরা ব্রাজিলিয়ানসিস। আমি ওষুধের পূর্ণাঙ্গ নামটা কিন্তু এখানে ব্যবহার করলাম, সম্পূর্ণ নামটা এখানে দিয়েছি আমি। যে কোনো ধরনের জ্বালা ঠান্ডায় উপশম হওয়ার কথা। যে কোনো ধরনের জ্বালা আমরা জানি, যেখানে মনে করেন কারো গরম পানি পড়ে গেছে, জ্বলতেছে, সেখানে আমরা দেখি যে ঠান্ডা পানি ঢাললে ভালো লাগে। কিন্তু আমরা কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে দেখি যে পেশেন্টের জ্বালা যুক্ত জায়গায় গরম সেক দিলে, গরম ঢাললে ভালো লাগে, গরম পানি ঢাললে ভালো লাগে। এটা একটা অদ্ভুত একটা ফিচার পেশেন্টদের। এটা কোন ওষুধে আছে? এটা আর্সেনিকাম অ্যালবাম।
কোভিড-19 অ্যাটাক যখন শুরু হয় মহামারীতে, ডাক্তার শাহানা রেবা আপার ভাইয়ের অফিসের পিয়ন চট্টগ্রামে, রেবা আপা আমার আমার নাম্বার দিয়েছিল, কথা হয়েছিল। ওনার হিস্ট্রি নেওয়ার পর দেখলাম যে ওনার কোভিড পেশেন্টদের আসলে এক একটা পেশেন্টের এক এক রকম সিমটম ছিল, আসলে সবার একই রকম সিমটম ছিল না, কিছু কমন সিমটম ছিল আর পেশেন্ট ভেদে কিছু কিছু বৈচিত্র্যময় কিছু সিমটম ছিল। যেমন ওনার যে সিমটমটা ছিল, যে পেশেন্টটা পাঠিয়েছিল রেবাপা, ওখানে ওই পেশেন্টের সিমটম ছিল ওনার বুকের মধ্যে প্রচন্ড জ্বালা, এবং উনি বলছেন উনি যখন গরম চা বা গরম পানি যখন উনি পান করে এই 8-10 মিনিটের জন্য ওনার কোনো রকম জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না, ওনার মনে হয় যেন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাহলে এখন যেহেতু জেনাস এপিডেমিকাস হিসেবে কোভিডের ক্ষেত্রে আর্সেনিককে নির্ধারণ করা হয়েছিল, এবং আর্সেনিকের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ধরনের জ্বালা গরমে উপশম, আমি আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করাতে পেশেন্টটা খুব দ্রুত রিকভার করে। যে কোনো ধরনের জ্বালা ঠান্ডায় উপশম হওয়ার কথা, অথচ কোনো কোনো রোগীদের জ্বালা গরমে উপশম। মেডিসিনটা কি? আর্সেনিকাম অ্যালবাম। অনেকে দেখবেন ওই আইস ব্যাগের মধ্যে গরম পানি নিয়ে সেক দেয় জ্বালাযুক্ত জায়গায়, এটা আর্সেনিকের পেশেন্ট। দুঃখের কথাই আমরা কিন্তু কান্না করি নাকি, কিন্তু এমনও মানুষ আছে, এমনও রোগী আছে যারা দুঃখের কথায় হাসে, নিশ্চয়ই পাগলের লক্ষণ। ওষুধটাকে একটু দেখে নিই আমরা। ইগনেশিয়া, পাগল তো হওয়ারই কথা, মেন্টাল শক থাকে যে। ইগনেশিয়া অ্যামারা, এখানে একটা ছবি অ্যাড করেছি আমি, দেখেন এখানে একটু জুম করে দেখাই আমি, দেখা যাচ্ছে এটা? সরি, এই যে দেখেন, এটা হচ্ছে স্লাইডটাকে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, স্লাইড কোনো কারণে যদি আটকে থাকে বা দেখা না যায় একটু আমাকে বলবেন কাইন্ডলি। আচ্ছা দেখেন, এটা হলো ইসরায়েলি আর্মি। ইসরায়েলি আর্মিরা প্যালেস্টাইনের একটা ছেলেকে, একটা বালককে ধরে নিয়ে যাচ্ছে। ওর কিন্তু কান্না করার কথা, সে কিন্তু দেখেন মুখে হাসি। দুঃখের কথায় কান্না করার কথা, কিন্তু দুঃখের কথায় সে দেখেন মুখে কিন্তু হাসি। মিডিয়াতে আসছে। আসলে ওদের তো মানসিক আঘাত আছেই, ওদের তো এমন কোনো পরিবার নাই যেখানে হতাহত হয় নাই। ইগনেশিয়া, আমাদের দেশেও প্রচুর মানুষ কিন্তু ইগনেশিয়ার পাবে না এখনো, প্রচুর মানুষ, কারণ গত আন্দোলনে প্রচুর হতাহত, এখনো অনেক ছাত্রছাত্রী, অনেক মানুষ হসপিটালে, কারো হাত চলে গেছে, কারো চোখ চলে গেছে, ভয়াবহ একটা অবস্থা। তারপরে দেখবেন মুখে হাসি। তাহলে দুঃখের কথায় কান্না আসার কথা, অথচ রুগী হাসে, মুখে হাসি দেখবেন। হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ হাসতেছে, বাবা মারা গেছে, ছেলে হাসতেছে, মেয়ে হাসতেছে। দুঃখের কথায় কান্না আসার কথা, অথচ রুগীটা হাসে। এখানে আমরা মেডিসিন দিব ইগনেশিয়া অ্যামারা। টোটাল নার্ভাস সিস্টেমের একটা ব্রেকডাউন এখানে কিন্তু ঘটে যায়, এবং ইগনেশিয়া অ্যামারা নার্ভাস সিস্টেমের খুব ভালো একটা মেডিসিন। আপনারা নার্ভ বিষয়টা মনে রাখেন। পেকুলিয়ার সিমটমের মধ্যে কিন্তু নার্ভের একটা বিষয় থাকে, এটা আমি শেষের দিকে আলোচনা করব, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। কোষ্ঠবদ্ধতায় রুগীর মেজাজ খিটখিটে থাকার কথা, যাদের পায়খানা কষা হয়ে যায়, পায়খানা ক্লিয়ার হয় না, কনস্টিপেশন থাকে, তাদের তো মেজাজ খিটখিটে হবে স্বাভাবিক, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, গ্যাসের সমস্যা, পেট ব্যথা হবে, হ্যাঁ, বুক বুক জ্বলবে, অনেক রকম সমস্যা হবে। এই সময় পেশেন্টের মেজাজটা খিটখিটে থাকার কথা, কিন্তু কোষ্ঠবদ্ধতায় রুগী প্রফুল্ল বোধ করে, আনন্দ বোধ করে, ফুরফুরা থাকে। কি অদ্ভুত! ওষুধটা হলো ক্যালকেরিয়া কার্ব। কোষ্ঠবদ্ধতায় রুগীর মেজাজ খিটখিটে থাকার কথা, অথচ রুগী প্রফুল্ল বোধ করে, ক্যালকেরিয়া কার্বনিকা। অদ্ভুত। আচ্ছা, আমরা যখন মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কোনো কাজ করি, যেমন সিঁড়ি বেয়ে উঠি, আমাদের কষ্ট হয় স্বাভাবিক। আবার সিঁড়ি দিয়ে যখন নামি তখন আমাদের কষ্ট হয় না। সিঁড়ি দিয়ে উঠার সময় কষ্ট লাগে আমাদের। মানে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যখন আমরা কাজ করি তখন যে কোনো কারোরই কষ্ট হওয়ার কথা, অথচ সিঁড়ি বেয়ে ওঠার সময় রোগীর কষ্ট কমে যায়, কষ্টের উপশম ঘটে। কি অদ্ভুত কথা রে বাবা! মেডিসিনটাকে একটু দেখে নিই। মেডিসিনটা হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। সিঁড়ি বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করলে যে কোনো কারোরই কষ্ট হওয়ার কথা, অথচ সিঁড়ি বেয়ে ওঠার সময় রোগীর কষ্টের উপশম ঘটে। আপনারা লিখে রাখেন, মেডিসিনটা হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। আচ্ছা, আনন্দিত মানুষের ঘুম আসবে নাকি ঘুম চলে যাবে? যারা আনন্দে থাকে, সুখে থাকে, হাসি খুশি থাকে, তাদের তো শান্তিতে ঘুম হওয়ার কথা, এটা স্বাভাবিক। অথচ রোগী এতটাই আনন্দিত থাকে যে তার ঘুমই আসে না। মানে আনন্দের পরিমাণটা এতই বেশি, আনন্দে তো ভালো ঘুম হওয়ার কথা, কিন্তু এত বেশি আনন্দে ঘুমই আসে না। মেডিসিনটা হলো কফিয়া ক্রুডা। ঠিক আছে?
তাহলে আনন্দিত মানুষের শান্তিতে ঘুম হওয়ার কথা, অথচ রোগী এতটাই আনন্দিত থাকে যে তার আর ঘুমই আসে না। কারণটা এখন দেখেন। তাহলে এখানে এই যে লক্ষণগুলো বললাম, প্রত্যেকটা লক্ষণই কিন্তু স্বাভাবিকের ব্যতিক্রম, মানে স্বাভাবিকভাবে কিন্তু এরকম হয় না, স্বাভাবিকের ব্যতিক্রম। যেমন খাওয়ার পরে পেট পেট ভারী ভারী লাগার কথা, খাওয়ার পরে পেটটা কি মনে হচ্ছে, খালি খালি মনে হচ্ছে। দুঃখের কথায় কান্না আসার কথা, দুঃখের কথায় রুগী হাসতেছে। আবার ব্যথা পাইলে কান্না করার কথা, ব্যথা পাওয়ার পরে রুগী হাসতেছে। আবার কি এই আহ তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি বাড়ার কথা, অথচ তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি কমে যাচ্ছে। সিঁড়ি বেয়ে যখন উপরের দিকে উঠে তখন কষ্ট হওয়ার কথা, কিন্তু রোগীর কষ্ট কমে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা বিষয় দেখেন স্বাভাবিকের ব্যতিক্রম, এবং কথাগুলো শুনতেও কিন্তু অদ্ভুত এবং ব্যতিক্রম। এবং দেখেন দুইটা বাক্যের মাঝখানে কি থাকে, অথচ থাকে, অথচ। তাহলে এগুলোর মাধ্যমেই আমরা অদ্ভুত লক্ষণ চিনতে পারবো। আমরা এভাবে বলতে পারি, দুইটা বিপরীতধর্মী ঘটনা অথচ শব্দ দ্বারা যুক্ত হলেই সেটি অদ্ভুত অবস্থা পরিগ্রহ করে। আমি আবার বলছি, দুটি বিপরীতধর্মী ঘটনা অথচ শব্দ দ্বারা যুক্ত হলেই সেটি অদ্ভুত অবস্থা পরিগ্রহ করে। বুঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছেন বিষয়টা? লক্ষণটা আমরা আরেকবার দেখেন, আপনারা খেয়াল করেন। তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি বাড়ে, অথচ মাঝখানে একটা কি থাকবে, অথচ থাকবে। অথচ কোনো কোনো রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাড়াতাড়ি হাঁটলে বুক ধরফরানি কমে। দুইটা বিপরীতধর্মী কথা অথচ দিয়ে যুক্ত হবে। এরপরে দেখেন, ঠান্ডা পানিতে কাশি বাড়ার কথা, অথচ ঠান্ডা পানিতে কাশি কমে। মাঝখানে একটা কি থাকবে, অথচ থাকবে। খাওয়ার পর পেটে ভার বোধ বা ভরা বোধ থাকার কথা, অথচ খাওয়ার পরও পেট খালি খালি লাগে। ব্যথায় রুগীর কান্না করার কথা, অথচ ব্যথায় রুগী হাসতে থাকে। যে কোনো ধরনের জ্বালা ঠান্ডায় উপশম হওয়ার কথা, অথচ কোনো কোনো রুগীদের জ্বালা গরমে উপশম ঘটে। দুঃখের কথায় কান্না আসার কথা, অথচ রুগী হাসে। তাহলে দুইটা বিপরীতধর্মী কথা অথচ শব্দ দিয়ে কি হয়, যুক্ত হয়। কোষ্ঠবদ্ধতায় রুগীর মেজাজ খিটখিটে থাকার কথা, অথচ রুগী প্রফুল্ল বোধ করে। সিঁড়ি বেয়ে উঠলে কষ্ট হওয়ার কথা, অথচ সিঁড়ি বেয়ে উঠার সময় রুগীর কষ্টের উপশম ঘটে। মাঝখানে কি আছে তাহলে, অথচ শব্দটা আছে। আনন্দিত মানুষের শান্তিতে ঘুম হওয়ার কথা, অথচ আনন্দিত মানুষের যদি ঘুম না আসে আনন্দের কারণে, ওষুধটা হলো কফিয়া ক্রুডা। তাহলে মাঝখানে একটা কি আছে, অথচ আছে। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন এতটুকু? এতটুকু যদি ক্লিয়ার হন, আমি পরবর্তী স্লাইডগুলোতে আমি যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, সর্বশেষ দুইটা বিপরীতধর্মী ঘটনা অদ্ভুত অথচ শব্দ দ্বারা যদি যুক্ত হয় এবং অদ্ভুত কোনো কিছুকে নির্দেশ করে, তখন সেটাই হলো অদ্ভুত অবস্থা। এই অদ্ভুত অবস্থা দেখে আমরা খুব সহজে একটা ওষুধের কাছে আমরা পৌঁছতে পারি। আচ্ছা, আরো কিছু অদ্ভুত লক্ষণ আমরা বলি। দেখেন, মুখগহ্বর, আমাদের মুখের ভিতরে ওরাল ক্যাভিটি যেটা আমরা বলি, এবং আমাদের জিহ্বাটা যখন ড্রাই হয়ে যাবে, মুখগহ্বর আমাদের মুখের ভিতরে জিহ্বা এগুলো যখন ড্রাই হয়ে যাবে, তখন কি আমাদের কি পিপাসা আসবে নাকি পিপাসা থাকবে না? যখন আমাদের ঠোঁট গলা এগুলো শুকায় যায়, তখন আমরা কি করি, পানি খাবো না? পিপাসা লাগবে, পিপাসা লাগবে। পিপাসা লাগবে। কিন্তু দেখেন, মুখ ঠোঁট শুকায়, জিহ্বাটা শুকায়, টাকরার সাথে লেগে গেছে। টাকরা মানে হচ্ছে উদ্যত আলু। আমাদের উদ্যত আলুর সাথে জিহ্বাটা শুকিয়ে, পানি নাই, জিহ্বাটা একদম শুকনা। আমরা তো অনেক সময় জিহ্বা দেখি, যে বেশি করে আপনার জিহ্বাটা একটু দেখান, জিহ্বাটা যখন বের করবে দেখবেন একদম শুকনা। জিহ্বাটা শুকায় উপরে তালুর সাথে লেগে গেছে শুষ্কতা জনিত কারণে, তারপরও এই রোগীর কোনো পিপাসা নাই। কি অদ্ভুত রে বাবা! ওষুধটা কি, নাক্স মসচেটা। নাক্স গ্রুপের মেডিসিন। মুখগহ্বর ও জিহ্বার শুষ্কতায় যথেষ্ট জল পিপাসা থাকা স্বাভাবিক, কিন্তু জিহ্বা টাকরার সাথে শুষ্কতা জনিত কারণে আটকে থাকে, তবুও রোগীর কোনো পিপাসা থাকে না। এই অদ্ভুত লক্ষণটি আমরা কোথায় পাবো? নাক্স মসচেটার প্রুভিং এ আমরা পাবো। পিপাসা কিন্তু জল পানে অনিচ্ছা। পানির পিপাসা আছে, পিপাসা যদি থাকে আমরা অবশ্যই কি করব, জল পান করব। কিন্তু পিপাসা আছে, কিন্তু জল পান করতে ইচ্ছা করতেছে না। কি একটা অদ্ভুত বিষয় রে বাবা! ওষুধটাকে একটু জেনে নিই। খুবই কমন একটা মেডিসিন, ন্যাট্রামিওর। পিপাসা কিন্তু জল পানে অনিচ্ছা। হ্যাঁ, সে বলতেছে অনেক পিপাসা লাগছে, এই নাও এক গ্লাস পানি। না না, আমি পানি খাবো না এখন। আরে পিপাসা লাগছে, তুমি তো পানি খাবা না। সে পানি খাবে না, পানি খেতে ইচ্ছা করতেছে না, পিপাসা আছে। ওষুধটা হলো ন্যাট্রামিওর।
এটাও কিন্তু নার্ভাস সিস্টেমের একটা মেডিসিন, মাথায় রাখেন। নার্ভাস সিস্টেম, স্নায়ু, স্নায়ু কথাটা মাথায় রাখবেন। পরবর্তী সময় এগুলোর এক্সপ্লেনেশন গুলো যখন দিব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখেন, মনে করেন শরীর, মাথা, হাত পা গুলো অনেক গরম পেশেন্টের এবং জ্বালা, প্রচন্ড জ্বালা। তাহলে এই রোগীটা যদি পা গুলো পানিতে ভিজিয়ে রাখে, যদি খালি পায়ে ঠান্ডা ফ্লোরে হাঁটে, অত্যন্ত ভালো বোধ করে। যেহেতু হাত পা গরম এবং জ্বালা, হাতে পায়ে গরম এবং জ্বালা, সে ঠান্ডা ফ্লোরে হাঁটলে অবশ্যই ভালো লাগবে। পায়ে যদি সে ঠান্ডা পানি ঢালে অবশ্যই তার ভালো লাগবে। এমনও হয় যে সিলিং ফ্যান ছেড়ে রাখা সত্ত্বেও পায়ের তলায় ঠান্ডা লাগার জন্য টেবিল ফ্যান ছেড়ে রাখে সে। মানে উপরে ফ্যান চলতেছে আর পায়ের পায়ের মধ্যে যেহেতু জ্বালা গরম ভাব, পায়ের দিকে একটা ছোট্ট টেবিল ফ্যান ছেড়ে রাখছে। এরকম পেশেন্ট আমরা দেখি আমরা। আচ্ছা, তো এই ধরনের গরম কাতর রোগীর দৈনিক গোসল করা স্বাভাবিক কিনা? একাধিকবার গোসল করে অনেকে গরমের কারণে, ঠিক না? ঠিক কিনা? গোসল করা স্বাভাবিক, এত গরম কাতর সে, অথচ রুগীরা সোরার জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় কিন্তু গোসল করতে চায় না। এই লক্ষণটা কি অস্বাভাবিক না? আপনাদের কাছে কি অস্বাভাবিক মনে হচ্ছে এটা? জি জি স্যার। অবশ্যই অস্বাভাবিক এটা। এবং মেডিসিনটা কি হবে তাইলে? অনেক বাচ্চারা দেখবেন গোসল করতে চায় না, পানি দিলে দৌড়ে পালায়, গোসল করতে চায় না, শরীরও খুব গরম, অনেক সময় বাচ্চাদের হাতে পায়ে জ্বালা থাকতে পারে। মেডিসিনটা হলো সালফার, সোরার রাজা সালফার। দেহ, মাথা, হাতে পায়ে গরম এবং জ্বালাবোধের জন্য রোগী পা ভেজালে, খালি পায়ে ঠান্ডা ফ্লোরে হাঁটলে অত্যন্ত আরাম বোধ করে। এমনও হয় যে সিলিং ফ্যান ছেড়ে রাখা সত্ত্বেও, পায়ের তলায় ঠান্ডা লাগার জন্য টেবিল ফ্যান ছেড়ে রাখা সত্ত্বেও এই ধরনের গরম কাতর রোগীর দৈনিক কয়েকবার গোসল করাটা স্বাভাবিক ছিল। অথচ সালফারের রোগীরা সোরার জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় কিন্তু গোসল করতে চায় না। লক্ষণটি অস্বাভাবিক বই কি? অবশ্যই অস্বাভাবিক এটা। কারণ এত গরম হলে তো সে 2-3 বার গোসল করার কথা, সে গোসল করতে চাচ্ছে না। অদ্ভুত। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা দেখেন, তাহলে স্বাভাবিকভাবে যেটি হয় সেটার যদি ব্যতিক্রম হয়, মানে স্বাভাবিকভাবে যেটা হয় সেটার ব্যতিক্রম কিছু হলে সেটা হবে অদ্ভুত। এবং সেই স্বাভাবিক এবং অস্বাভাবিক দুইটা কথার মাঝে একটা শব্দ থাকে। সেই শব্দটা কি? কেউ একজন বলেন দেখি। একটা স্বাভাবিক কথা আর একটা এর বিপরীত কথা, মাঝখানে একটা শব্দ থাকে। শব্দটা কি? অথচ। হ্যাঁ, অথচ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অদ্ভুত। শার্ট প্যান্ট সবই আছে, মাথাটা নাই, তাহলে এটা একটা অদ্ভুত বিষয়, যেন এই লোকটার মাথাটা নাই, এটা অদ্ভুত বিষয় হতে পারে। আচ্ছা, তো আসুন আরো কিছু অদ্ভুত লক্ষণ দেখে নিই আমরা। আচ্ছা, আমরা জানি যে পেটের ব্যথায় সামনের দিকে ঝুঁকলে ব্যথা কমবে না পিছনের দিকে বাঁকা হইলে ব্যথা কমবে? নর্মালি কোনটা হয়? সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা কমে। কিন্তু ডায়াস্কোরিয়া নামে আমাদের একটা মেডিসিন আছে, যে পিছন দিকে রোগী যদি বাঁকা হয়ে যায়, এরকম একটা বাঁকার একটা ছবি দিয়েছি আমি, দেখেন, পিছন দিকে যদি বাঁকা হয়ে যায় ব্যথাটা কি লাগে? উপশম ঘটে। আমরা জানি পেট ব্যথায় সামনে ঝুঁকে থাকলে ব্যথার উপশম হয়, অথচ কারো কারো ক্ষেত্রে পিছনে হেললে পেট ব্যথার উপশম হলে ডায়াস্কোরিয়া নির্দেশিত ঔষধ। নেক্সট স্লাইডে যাই। ব্যথাযুক্ত পাশে চেপে শুলে ব্যথা বাড়ার কথা, অথচ কোনো কোনো রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যে ব্যথাযুক্ত পাশে চেপে শুলে রোগী আরাম পাচ্ছে। লক্ষণটা 2টা ওষুধে আছে, 3টে ওষুধে আছে। কি কি আমরা ওষুধগুলো একটু দেখি। ব্যথাযুক্ত পাশে চেপে শুলে ব্যথা বাড়ার কথা, অথচ ব্রায়োনিয়ার রোগীদের ক্ষেত্রে ব্যথাযুক্ত পাশে চেপে শুলে আরাম, এই লক্ষণটা দেখা যায়। মানে ব্রায়োনিয়ার রোগীদের শরীরের যে পাশে ব্যথা ওই পাশে চেপে শুই, কি অদ্ভুত কথা। এই লক্ষণটা আরো 3টে ওষুধে আছে। ওষুধ 3টা কি কি? আরো 2টা ওষুধে আছে। একটা হলো অ্যামোনিয়াম কার্বনিকাম আর একটা হলো পালসেটিলা। এই 2টা ওষুধের মধ্যেও এই লক্ষণটা আছে। তবে অ্যামোনিয়াম কার্ব অপেক্ষা পালসেটিলায় এই লক্ষণটা অধিকতর সুস্পষ্ট। পালসেটিলাতে এই লক্ষণটা গ্রেডিং এর দিক থেকে এগিয়ে থাকবে। আচ্ছা, যে কোনো ধরনের শুল ব্যথা নড়াচড়ায় বাড়বে। শুলের ব্যথা, শুল যন্ত্রণা, নার্ভাস সিস্টেমের যে কোনো ব্যথা নর্মালি হচ্ছে কি নড়াচড়ায় বাড়ে। অথচ কোনো কোনো রোগীদের ক্ষেত্রে শুল ব্যথা হেঁটে বা চলে বেড়ালে উপশম হয়। এটা একটা পিকুলিয়ার নেচার পেশেন্টের। এই মেডিসিনটা আমরা পাই এলিয়াম সিপার ক্ষেত্রে। শুল বেদনা সঞ্চালনে বাড়ে, অথচ এলিয়াম সিপার রোগীদের ক্ষেত্রে শুল বেদনা হেঁটে বা চলে বেড়ালে উপশম হয়। আচ্ছা, অসুস্থ অবস্থায় রোগীরা কি বলে যে আমি ভালো আছি না আমি অসুস্থ আছি? অসুস্থ অবস্থায় রোগী সবসময় বলবে যে আমি অসুস্থ আছি, এটাই স্বাভাবিক। কিন্তু
পেশেন্টটা খুবই অসুস্থ, জিজ্ঞেস করলে বলে যে না রে ভাই আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। অসুস্থ অবস্থায় বলতেছে সে ভালো আছে। এই যে একটা অদ্ভুত কথা, এই অদ্ভুত কথাটা বলে কারা? আর্নিকা মন্টানার পেশেন্টরা বলে। অসুস্থ অবস্থায় রুগীরা তাদের অসুস্থতার কথা বলবে, এটাই স্বাভাবিক। অথচ রুগীরা অসুস্থ অবস্থায় বলে ভালো আছি। এই অদ্ভুত মানসিক লক্ষণটা আমরা পাই কোথায়? আর্নিকা মন্টানায়। আচ্ছা, শীত অনুভব হলে আমরা গরম পোশাক পরিধান করি, শীতের কাপড় পরি, এটাই স্বাভাবিক। অথচ দেহ আবৃত করলেই যদি দমবন্ধের ভাব হয় এবং শীত অনুভব সত্ত্বেও রোগী খালি পায়ে থেকে মুক্ত বাতাস চায়। মানে শীত লাগলে তো আমরা হাত মোজা পা মোজা পরি, গায়ে শীতের কাপড় দিই, কিন্তু কোনো কোনো পেশেন্ট আছে যাদের শীত লাগতেছে, দমবন্ধের ভাব হচ্ছে এবং এরা গায়ের কাপড় ফেলে দিচ্ছে, কাপড় পরতে চাচ্ছে না, মুক্ত বাতাস চাচ্ছে, খালি পায়ে হাঁটতেছে। এটাও একটা অদ্ভুত ফিচার। এই অদ্ভুত ফিচারটা আমরা কোন মেডিসিনের ক্ষেত্রে পাই? আর্জেন্ট্রাম নাইট্রিকাম, সংক্ষেপে হচ্ছে আর্জেন্ট নাইট। এই মেডিসিনটার মধ্যে শীত অনুভব হলে আমরা গরম পোশাক পরিধান করি, এটাই স্বাভাবিক নিয়ম। অথচ দেহ আবৃত করলেই যদি দমবন্ধের ভাব হয় এবং শীত অনুভব সত্ত্বেও রোগী খালি পায়ে থেকে মুক্ত বাতাস কামনা করে, এটি আর্জেন্টাম নাইট্রিকামের অদ্ভুত লক্ষণ। রোগীর সিভিয়ার অবস্থা, খুবই একটা খারাপ অবস্থা, পেশেন্টের মানে মারা যাওয়ার মতো একটা অবস্থা। এই সময় কিন্তু পেশেন্টের কষ্ট অনুভব করার কথা, ক্যান্সারের লাস্ট স্টেজে চলে গেছে, এমন একটা অবস্থা। তো এমন সিচুয়েশনে পেশেন্ট তো ব্যথায় চিৎকার করার কথা, কান্নাকাটি করার কথা, কিন্তু পেশেন্টের কোনো রকম কষ্ট নাই। নার্ভাস সিস্টেম ভোতা হয়ে গেছে, সেন্সরি নার্ভ কাজ করছে না ঠিক মতো। সেন্সরি নার্ভের কাজ হচ্ছে ব্যথা বেদনা বহন করে আমাদের মস্তিষ্কে নিয়ে যায়, ব্যথা বেদনার অনুভূতি বহন করে আমাদের মস্তিষ্কে নেয়, সেই নার্ভটা কাজ করতেছে না। তাহলে এমন সিচুয়েশনে রুগীকে যদি আমরা অপিয়াম দিতে পারি, তাহলে রুগীকে অনেক সময় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যায় ইনশাল্লাহ। এটা রুগীর সিভিয়ার অবস্থা, রুগী মৃত্যুসজ্জায়, এমন মুহূর্তে রুগীর কষ্ট অনুভব করার কথা, অথচ এমন সিচুয়েশনে রুগীর কষ্টের কোনো অনুভূতি না থাকলে অপিয়াম রুগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। তাহলে আমরা অপিয়ামের কথা মাথায় রাখবো। আচ্ছা, পিরিয়ডের আগে তলপেটে ব্যথা অনুভব হওয়া এবং স্রাব যখন শুরু হয় তখন ব্যথা কমে যায়। এটা যারা আমাদের বোনেরা আছে তারা ভালো বলতে পারবে যে পিরিয়ড যখন শুরু হয় তাদের তখন কিন্তু ব্যথা হয়, আবার যখন পিরিয়ডের আগে কিন্তু ব্যথা হয়, আবার পিরিয়ডে যখন ব্লিডিংটা শুরু হয় তখন কিন্তু ব্যথা কমে যায়। এটা নর্মাল, এটা কমন ফিমেল পার্সনদের ক্ষেত্রে। অথচ আমরা কোনো কোনো রুগীদের ক্ষেত্রে আমরা দেখি যে যত স্রাব যাবে তত ব্যথা বাড়বে। এটা একটা অদ্ভুত বিষয়, যত স্রাব তত ব্যথা। পিরিয়ডের আগে তলপেটে ব্যথা অনুভব হওয়া এবং স্রাব শুরু হলে ব্যথা, মানে পিরিয়ডের আগে তলপেটে ব্যথা অনুভব হওয়া এবং স্রাবটা শুরু হলে ব্যথা কমে যাওয়াটা কমন ব্যাপার। অথচ সিমিসিফিউবা রিসিমোসার রোগীদের ক্ষেত্রে দেখা যায় যত স্রাব তত ব্যথা। আচ্ছা, কোন মারাত্মক রোগে আক্রান্ত রোগীর সংকটাবস্থায় দেহের তাপমাত্রা কমে গিয়ে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এই অবস্থায় দেহের তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে হয়। আমার স্লাইড গুলো কি চেঞ্জ হচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু লক্ষ্য করেন, যখন মারাত্মক সিচুয়েশন হয়, পেশেন্টের একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলে আসে, তখন কিন্তু বডির টেম্পারেচার কমে যায়। বডির টেম্পারেচার কিন্তু তখন কমে যাবে, মানে ক্রিটিক্যাল অবস্থায় মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে আপনারা দেখবেন বডির টেম্পারেচার কমে যায়। তো এই অবস্থায় দেহের তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে হয়। অথচ আপনারা যদি দেখেন এই ধরনের অবস্থায় রোগী উদাম গায়ে থাকতে চায়, একদম ঠান্ডা জায়গায় থাকতে চায়, গায়ের কাপড় ফেলে দেয়, খালি গায়ে থাকতে চায়, তাহলে এটা একটা নিশ্চয়ই একটা অদ্ভুত একটা বিষয়। এই অদ্ভুত বিষয়টা আমরা দেখি ক্যাম্ফোরা অফিসিনালিস নামে আমাদের একটা মেডিসিন আছে, ক্যাম্ফোর থেকে তৈরি হয় কর্পূর। কর্পূর এটা কি খনিজ ওষুধ নাকি উদ্ভিজ্জ ওষুধ, কেউ বলতে পারবেন? আচ্ছা দেখেন, এটা উদ্ভিজ্জ ওষুধ বললেও ঠিক আছে, আবার কেমিক্যাল বললেও ঠিক আছে। এটা উদ্ভিজ্জ কেমিক্যাল, অর্থাৎ উদ্ভিদে এই কেমিক্যালটা পাওয়া যায়। তাহলে যেহেতু উদ্ভিদে পাওয়া যাচ্ছে, উদ্ভিজ্জ বললেও ঠিক আছে, আবার যেহেতু উদ্ভিদে এটা এক ধরনের কেমিক্যাল, তাহলে সেটাকে আমরা কেমিক্যাল বললে বা রাসায়নিক ওষুধ বললেও কিন্তু কি হবে না, ভুল হবে না। তাহলে দেখেন, কোনো মারাত্মক রোগে রোগীর সংকটাবস্থায় দেহের তাপমাত্রা কমে গিয়ে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এই অবস্থায় দেহের তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে হয়। অথচ ক্যাম্ফোরের রোগীরা দেখবেন যে ঠান্ডা অবস্থাতেই দেহের আবরণ ফেলে দিয়ে খালি গায়ে থাকতে চায়। অনেকে গায়ের মধ্যে দেখবেন বরফ ঢালে,
কি অদ্ভুত দেখেন, হোমিওপ্যাথির মতো অদ্ভুত চিকিৎসা পৃথিবীতে আর আমার মনে হয় আরেকটা আপনি পাবেন না। ঠিক আছে, যত আওলা জাওলা যত লক্ষণ আছে, যত অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের হোমিওপ্যাথিতে আছে, এবং এগুলো আমরা বিবেচনা করি। হ্যাঁ, এগুলো অনেকে অনেকে হাসে আসলে, এই কথাগুলো যখন রুগীরা বলে অনেক সময় হাসে, বা আমাদের নিজেদের অনেক সময় হাসি পায়। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আচ্ছা, বসে মলত্যাগে সুবিধা হলেও রুগীরা দাঁড়িয়ে মলত্যাগে সুবিধা পায়। আমরা জানি মানুষের যে ফিজিক্যাল স্ট্রাকচারটা, এটা কিন্তু আল্লাহ তাআলা বসে মলত্যাগ করার মতো করে দিয়েছেন, মানে বসে মলত্যাগ করলে আমাদের পেটের মলগুলো ক্লিয়ার হয়। কিন্তু আমরা কোস্টিকাম হ্যানিম্যানি নামে একটা মেডিসিন আছে আমাদের, এই মেডিসিনের রুগীদের ক্ষেত্রে দেখি যে দাঁড়িয়ে মলত্যাগে এরা সুবিধা পায়, ইংলিশ কমেন্ট ছাড়া এরা হাগে না। বসে মলত্যাগে সুবিধা হলেও কোস্টিকাম হ্যানিম্যানি এর রুগীরা দাঁড়িয়ে মলত্যাগে সুবিধা পায়। প্রচন্ড কষ্ট, রুগীর তো কান্না করার কথা, কিন্তু রুগী হেসে হেসে কথা বলে। প্রচন্ড কষ্টের সময় রুগী হেসে হেসে কথা বলে। মেডিসিনটা কি? বেলাডোনা। বেলাডোনা, সেটা ফ্রিবুলাস, সবকিছু হালকাভাবে নেয়, লঘুচিত্ত। সে লঘুচিত্ত এবং স্মাইলিং ফেস, এটা বেলাডোনার একটা কমন বৈশিষ্ট্য। সেই জন্য সে যেহেতু ফ্রিবুলাস, সবকিছু হালকাভাবে নেয়, প্রচন্ড কষ্টের সময় সে কি করে? হেসে হেসে কথা বলে। উম্মাত্রয়ীর মধ্যে যে মেডিসিন গুলো আছে, স্ট্রামোনিয়াম, হাইসিয়ামাস, আরেকটা বোধহয় কি বেলাডোনা, তিনটা মেডিসিন আছে, মানে এক কথায় পাগলামির ওষুধ আর কি, পাগলের লক্ষণ, কষ্টের সময় হেসে হেসে কথা বলা। আচ্ছা, প্রচন্ড কষ্ট অথচ রোগী হেসে কথা বলে, মেডিসিনটা হলো বেলাডোনা। লাভ থ্রু দা পেইন, মানে ব্যথার মধ্য দিয়ে হাসি বলা হচ্ছে। এখানে আরো কিছু অদ্ভুত লক্ষণ দেখেন। প্রচন্ড কষ্ট হেসে কথা বলে, এটা তো বললাম বেলাডোনা। এরপর হলো হাসির পরপরই ঘুম চলে আসে, হাসলে ঘুম চলে আসে, ফসফরাস। মৃত্যু ভয় এবং উদ্বিগ্নতা, একটা মানুষের মধ্যে মৃত্যু ভয় চলে আসছে, সে খুব টেনশন ফিল করতেছে, অ্যাংজাইটি ফিল করতেছে, এই মুহূর্তে মানুষটা কি কান্না করবে নাকি সে হাসবে? যদি হাসে এই সময়, এটা হলো প্লাটিনাম মে, এটা একটা অদ্ভুত বিষয়। সিরিয়াস বিষয়ে কিন্তু মানুষ গম্ভীর থাকে, সিরিয়াস বিষয়েও হাসে। মেডিসিন হলো বিউফোরানা। দুঃখ পেলে কান্না করার কথা, দুঃখ পেলে হাসতেছে, মেডিসিনটা হচ্ছে কে? ফসফরাস। উদ্বিগ্ন বোধ করলে হাসার কথা না, কিন্তু সে হাসতেছে, ওষুধটা হলো লাইকোপোডিয়াম ক্ল্যাবেটা। তারপর হলো লিখতে গেলে আমরা প্রথম অক্ষরটা আগে লিখি, পরের অক্ষর যেগুলো ওগুলো পরে লিখি, কিন্তু লিখতে গেলে শেষের অক্ষরটা প্রথমে লিখে ফেলে। এটা জেরোফাইলাম নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনে এই লক্ষণটা আছে। আচ্ছা, দুঃখের কথায় হাসি, আমরা একটা রুব্রিক্স দেখি এখানে, সিনথেসিস থেকে রুব্রিক্স গুলো আমি নিয়েছি। মাইন্ড লাফিং স্যাড হয়, দুঃখের কথায় হাসি, মেডিসিনটা হলো কি? তাহলে কি বললাম? দুঃখের কথায় হাসি, একটু আগে বললাম ফসফরাস। ল্যাক লিউডিনাম আছে, এটা সিংহির দুধ থেকে তৈরি করা হয়। আমাদের ল্যাক গ্রুপ বা আমাদের দুগ্ধ গ্রুপের অনেক মেডিসিন আছে, ল্যাক হিউমিনাম আছে, ল্যাক ডিফ্লোর আছে, ল্যাক ক্যানাইনাম আছে। এই ল্যাক লিউডিনাম মেডিসিনটা ডাক্তার রাজন শঙ্করন প্রুভিং করেছেন, মেডিসিনটা আমার সংগ্রহে নাই। তাহলে এই মেডিসিনের রোগীরাও কি করে? দুঃখের কথায় হাসে বা দুঃখের মুহূর্তে হাসে। মাইন্ড লাফিং অ্যাংজাইটি ডিউরিং, উদ্বিগ্নতার সময় সে লাফিং জোরে জোরে হাসে, লাইকোপোডিয়াম মেডিসিন। মাইন্ড অ্যাঙ্গার, লাফিং অ্যাঙ্গার উইথ, রাগের সময় হাসে, রাগের সময় মানুষ হাসে, রাগের সময় তো মানুষ ধরে মাইট দেওয়া শুরু করে, রাগের সময় সে হাসতেছে। এখানে ক্রোকাস, ল্যাকেসিস, লাইকো, প্লাটিনাম, রাশ, গ্ল্যাবডা। তাহলে এখানে এই টোটাল 5টা মেডিসিন আমরা পাচ্ছি। আচ্ছা, একই সাথে হাসি এবং কান্না, মানে রুগী এই হাসতেছে এই কান্না করতেছে, মানে একই সাথে হাসি কান্না, কেমন একটা মানে জগা খিচুড়ি অবস্থা না? একই সাথে হাসতেছে এবং কান্নাও করতেছে। মাইন্ড লাফিং উইপিং সেম টাইম, উইপিং অ্যান্ড লাফিং এট দ্য। আবার বলতেছি, মাইন্ড লাফিং উইপিং সেম টাইম, মাইন্ড লাফিং উইপিং সেম টাইম, মানে হাসে একই সাথে সে আবার কান্নাও করে। এখানে মেডিসিন কি কি পাচ্ছি আমরা? আর্সেনিক, অরাম মেটালিকাম, ক্যাম্ফোরা অফিসিনালিস, ক্যানাবিস ইন্ডিকাস, ক্যানাবিস স্যাটাইভা, ফেরাম মেটালিকাম, গ্রানিটাম মার্বে, ইগনেশিয়া অ্যামেরা, লিথিয়াম কার্ব, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউর, নাক্স মসচেটা, স্যাম্বুকাস। এই মেডিসিনগুলো আমরা পাই। একই সাথে দেখেন এই মেয়েটার ক্ষেত্রে, দেখেন এই ফেসটা আমি পেয়েছিলাম ইউটিউবের একটা গানের ভিডিওতে। এই মেয়েটা একই সাথে সে কান্নাও করছে আবার হাসছেও। সে তার ক্লাস টিচারকে পছন্দ করে, ক্লাস টিচার অনেক ইয়াং একজন টিচার, মেয়েটা তার ক্লাস টিচারকে পছন্দ করে। ক্লাস টিচার তাকে ক্লাসে কি একটা কারণে দাঁড় করালো, বকা দিল, সে কান্না করে দিল।
ও ক্লাস টিচার যখন চলে যাচ্ছে জানলা দিয়ে যখন তাকালো, চোখে কান্না, মুখে আবার সে হেসেও দিল। একই সাথে কান্না এবং হাসি, আপনারা দেখেন এই ফেসটা, একটা মাত্র ছবি আমি কালেকশন করতে পেরেছি, এটা এখানে দিয়েছি। কান্না হাসি একই সাথে। তাহলে মেডিসিনটা কি বললাম? কান্না হাসি একই সাথে আর্সেনিক, অরাম, ক্যামফোর, ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, ফ্যারামেট, গ্রানেটাম মার্বে, ইগনিশিয়া, লিথিয়াম কার্ব, লাইকো, নেট্রামিউ, নাক্স মরচেটা, স্যাম্বোকাস। একই সাথে কান্না হাসি। আচ্ছা, এরপরে দেখেন মাইন্ড এলিমেন্ট ফ্রম লাফিং এক্সেসিভ। অত্যধিক পরিমাণে হাসতে হাসতে অসুস্থ। আমরা জানি ডক্টররা বলে যে আপনি বেশি বেশি হাসবেন, আপনি মুখ গুমরা গুমরা করে থাকবেন না। যত বেশি হাসবেন তত বেশি আপনার হার্ট ভালো থাকবে, আপনার মাইন্ড ভালো থাকবে, আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার ঘুম হবে। মানে ডাক্তাররা হাসির জন্য পরামর্শ দেন, পেশেন্টদেরকে হাসতে বলেন। কমিক্সের বই পড়তে বলেন, যারা ডিপ্রেশনে ভুগে তাদেরকে কমিক্সের বই, বিভিন্ন রকম জোকসের বই পড়তে বলেন। কিন্তু এখানে কি হয়েছে কাণ্ডটা দেখেন, কত বৈচিত্র্য। হোমিওপ্যাথি বলা হচ্ছে মাইন্ড এলিমেন্ট ফ্রম লাফিং এক্সেসিভ। অত্যধিক পরিমাণে হাসতে হাসতে রোগী অসুস্থ হয়ে গেছে, যেখানে হাসতে হাসতে রোগী সুস্থ হয়ে যাওয়ার কথা। হুম, এটা হলো, হাসি হচ্ছে একটা থেরাপি, একটা চিকিৎসা। কিন্তু রোগী এত বেশি হেসে ফেলছে, সে অসুস্থ হয়ে গেছে। সে সুস্থ হওয়ার পরিবর্তে সে আরো অসুস্থ, সে অসুস্থ হয়ে গেল। মেডিসিন হচ্ছে কি? কফিয়া। কফিয়া, কফি থেকে তৈরি করা হয়েছে মেডিসিনটা। মাইন্ড লাফিং অ্যাজমা উইথ, শ্বাসকষ্টের সময় হাসে। আচ্ছা, একটা মানুষের শ্বাসকষ্ট, সে দম নিতে পারতেছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার, এই মুহূর্তে কি সে হাসবে নাকি সে কান্না করবে? সে তো ছটফট করবে যন্ত্রণায়। হ্যাঁ, একটা কোভিড পেশেন্ট, তার শ্বাস আটকে আটকে যাচ্ছে, বা একটা অ্যাজমায় আক্রান্ত হয়ে গেছে, শ্বাস নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে, এই মুহূর্তে তার কান্না করার কথা, কিন্তু সে হাসবে। অদ্ভুত। মেডিসিনটা হলো কি? ববিষ্টা। আচ্ছা, এরপরে দেখেন শরীরে অক্সিজেন সাপ্লাই কমে যায় অনেক সময়, শরীর নীল হয়ে গেছে। শরীরে যখন অক্সিজেন সাপ্লাই কমে যায়, শরীরটা যখন নীল হয়ে যায়, আমরা তো কার্বোভেজ সহ অনেক ওষুধ ব্যবহার করি, অ্যান্টিমটার্ড, কার্বোভেজ, হ্যাঁ, অনেক ওষুধ আমরা ব্যবহার করি। এখন এই ধরনের একটা কন্ডিশন যখন তৈরি হবে, শরীরে অক্সিজেন সাপ্লাই কমে যাবে, শরীরটা নীলবর্ণ হয়ে যাবে, তখন এটাকে মেডিকেলের ভাষায় বলা হবে সায়ানোসিস। তাহলে শরীরে যখন অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন স্যাচুরেশন যখন কমে যাচ্ছে, তখনও পেশেন্টটা হাসতেছে। মাইন্ড লাফিং সায়ানোসিস উইথ, সায়ানোসিসের সাথে পেশেন্টটা হাসতে থাকে। মেডিসিন হলো ক্যানাবিস ইন্ডিকা। গাঁজা, গাঁজা, গাঁজা থেকে তৈরি হয়েছে ওষুধ। গাঁজা খাইলে তো হাসবে স্বাভাবিক। মাইন্ড লাফিং, লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড, প্রেমে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ব্যর্থ প্রেমিক, সে বাপ্পারাজ, কিন্তু সে হাসতেছে কান্না না করে। মেডিসিনটা হলো হায়োসিয়ামাস। সে প্রেমে ব্যর্থ হয়েছে, প্রেমে ছ্যাঁকা খাইছে, কান্না করার কথা, সে হাসে। মেডিসিনটা কি বললাম তাইলে? হায়োসিয়ামাস। ডাহাইয়ার ওষুধ, এটা নির্লজ্জের ওষুধ। এরপর দেখেন সিরিয়াস ঘটনা ঘটছে, এই সময় তো একটু গম্ভীর থাকার কথা, কিন্তু সিরিয়াস ঘটনা ঘটছে, সে হাসতেছে। মাইন্ড লাফিং, সিরিয়াস ম্যাটার ওভার। অ্যানাকার্ডিয়ামে আমরা দেখি, এপিসি দেখি, আর্নিকাতে অরাম সালফ, বিফো, ক্যানাবিস ইন্ডিকা, হ্যাঁ, ক্যাস্টর ইকুই, তারপর আছে কি গ্রানেটাম ম্যাট, এরপর হলো কি ইগনিশিয়া, লিলিয়াম টি, গ্লাইকো, ন্যাট্রামিউট, নাক্স মচ্চেটা, ফসফরাস, প্লাটিনাম, সিলিকা, স্পঞ্জিয়া, সালফার, অনেক ওষুধ এখানে। এত ওষুধ মনে রাখতে পারবো না, এই জন্য রেপার্টরি থেকে দেখে নিব আমরা। আচ্ছা, এই স্লাইডটাকে আপনারা দেখতে পাচ্ছেন? ক্লিয়ার ভয়েন্স লেখা আছে। জি স্যার। আচ্ছা, কোন একটা ঘটনা ঘটবে, কোন একটা দুর্ঘটনা ঘটবে বা কোন একটা ঘটনা ঘটবে, কিছু কিছু মানুষ দেখবেন কিভাবে জানে আগে থেকে সে ফিল করতে পারে, আগে থেকে ওর মনে হয় যেন ঘটনাটা ঘটবে, আগে থেকে সে বুঝতে পারে। আগে থেকে কোনো ঘটনা ঘটার আগাম আভাস আমরা বুঝতে পারি না, কিন্তু কোনো কোনো ওষুধের রোগীরা কিন্তু বুঝতে পারে। হয়, কিন্তু এরকম হয়, পৃথিবীতে হয়। এটা কোন কোন ওষুধের রোগীরা বুঝতে পারে? ল্যাকেসিস মিউটা, সুরুকুকু স্নেক, হ্যাঁ, ডাক্তার হেরিং যে সাপের ভ্যানমটা প্রুভিং করেছেন, ল্যাকেসিস মিউটা এটা। আরেকটা হলো কি ফসফরাস। এই দুইটা ওষুধের রোগীরা কিন্তু কোন একটা ঘটনা ঘটার আগে থেকে অনেক সময় বুঝে যায়। এরা কোনো ঘটনার আগাম আভাস আমরা বুঝতে পারি না, কিন্তু ল্যাকেসিস মিউটা ও ফসফরাসের রোগীরা অনেক সময় কোনো ঘটনা ঘটার আগে থেকেই বুঝতে পারে। হ্যাঁ, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাক বা না থাক, ঘটনা কিন্তু সত্যি ঘটে এরকম। যেমন আমার এক সহপাঠী ছিল নাজমা আপা, ওনার বাবা মারা গেল, উনি ওনার বাবার লাশটা ওনার ঘরে দেখতেছেন। উনি আছে চট্টগ্রাম, বাবা আছে কোথায়, ওনার বাড়ি ছিল ইতে মধুপুর। মধুপুরটা জানি কোন জায়গায়, টাঙ্গাইলে আর কি। বাবা মারা যাওয়ার সময় উনি এখানে আগে থেকে উনি বুঝতে পারলো, বা ডেড বডিটা উনি দেখলো।
তাহলে এটাকে মেডিকেলের ভাষায় কি বলা হচ্ছে বা রেপার্টরির ভাষায় কি বলা হচ্ছে? ক্লিয়ার ভয়েন্স। মাইন্ড চ্যাপ্টারে যাবেন, ক্লিয়ার ভয়েন্সে আপনারা দেখবেন, এই দেখেন এখানে আমি যুক্ত করেছি মাইন্ড ক্লিয়ার ভয়েন্স, অনেক ওষুধ, অনেকগুলো ওষুধ এখানে। হ্যাঁ, ল্যাকিসিস আছে, ফসফরাস, আমি দুইটার কথা বললাম, এখানে আরো অজস্র ওষুধ রেপার্টরিতে আছে। ঠিক আছে, এখানে রেপার্টরির সার্থকতা, সব ওষুধ হয়তো আমরা এট এ টাইম আমরা বলতে পারবো না, মুখস্থ বলতে পারবো না। আমরা রেপার্টরি করার প্রয়োজনীয়তাটা এখানেই, আমাদের অনেকগুলো ওষুধ থাকে, যখন আমরা টালি করব তখন আমাদের অনেকটা হেল্প হবে, এখান থেকে আমরা বাছাই করতে পারবো সহজে মেডিসিন গুলো। আচ্ছা, মিষ্টি পছন্দ করে না এরকম মানুষ আছে কি পৃথিবীতে? মিষ্টি ঘৃণা করে, মিষ্টি পছন্দ করে না এরকম মানুষ বোধহয় নাই খুব একটা। কিন্তু মিষ্টির প্রতি ঘৃণা থাকতে পারে এরকম মানুষ কিন্তু পৃথিবীতে থাকতে পারে। হ্যাঁ, সে মানুষের নাম কি? সে মানুষের নাম হচ্ছে কোস্টিকাম হ্যানিম্যানি। মিষ্টির প্রতি মানুষের আগ্রহ সহজাত, তবে কেউ কেউ অপছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে, স্বাভাবিক, মিষ্টি অপছন্দ করি, কিন্তু মিষ্টির প্রতি ঘৃণাবোধ, মিষ্টি ঘৃণা করে, মেডিসিনটা কোস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ। সে কি বলে? আই হেট সুইটস। আচ্ছা, শ্বাস, যখন আমরা শ্বাস নিই তখন আমাদের কাশি বাড়ে নাকি কমে? সচরাচর নর্মালি যাদের কাশির রোগীরা যখন শ্বাস নেয় তখন কি কাশিটা, নিঃশ্বাস টানার সময় কাশিটা কি বাড়ে নাকি কমে? নর্মালি আমরা কোনটা দেখি? কেউ একজন বলেন দেখি। শ্বাস গ্রহণের সময় সাধারণত কাশি কি হয়? কমে কমে যখন আমরা শ্বাস নিই, শ্বাস গ্রহণ করি, তখন কমে কাশি কমে। বাড়ে বাড়ে। শ্বাস গ্রহণের সময় নর্মালি যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি, কাশি বাড়ে। শ্বাস যখন গ্রহণ করে, হয়তো আপনি কুয়াশাযুক্ত জায়গায় গেলেন, ঠান্ডা জায়গায় গেলেন, আপনি শ্বাস নিলেন, ঠান্ডাটা আপনার নাক মুখ দিয়ে গলা দিয়ে ঢুকলো, তাহলে কাশিটা তো বাড়বে স্বাভাবিক। শ্বাস গ্রহণের সময় কি হয়? কাশি বাড়ে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমরা কোনো কোনো সময় দেখি শ্বাস গ্রহণের সময় না, বরং শ্বাস ত্যাগের সময় কাশি বাড়ে। এরকম কোনো পেশেন্ট আমরা যদি পাই, আমরা ধরে নিব এটা কোস্টিকামের পেশেন্ট। আমরা জানি শ্বাস গ্রহণের সময় সাধারণত কাশি বাড়ে, অথচ শ্বাস ত্যাগের সময় কাশি যদি বাড়ে, সেটা কোস্টিকাম হ্যানিম্যানি এর অদ্ভুত লক্ষণ। হ্যানিম্যান স্যার আবিষ্কার করছে, তো ওই জন্য ওনার নামটা, ওনার মানে এটা মানে কি এখানে অ্যাড করা হয়েছে কোস্টিকামের সাথে, কোস্টিকাম হ্যানিম্যানি। ম্যাটেরিয়ামেডিকা কিন্তু এভাবে লেখা আছে, দেখুন, কোস্টিকাম হ্যানিম্যানি। আচ্ছা, দিনের বেলা দেখবেন ফিমেলদের ক্ষেত্রে পিরিয়ডের সময় ব্লিডিং হচ্ছে দিনের বেলা, রাতের বেলা ব্লিডিংটা বন্ধ হয়ে যাচ্ছে, পরের দিন আবার যখন দিন হয়েছে আবার ব্লিডিং শুরু, আবার যখন রাত হয়েছে ব্লিডিংটা বন্ধ। কি অদ্ভুত বৈশিষ্ট্য রে! দিনের বেলা কেন ব্লিডিং হচ্ছে, রাতের বেলা কেন ব্লিডিংটা বন্ধ হচ্ছে? কোনো ব্যাখ্যা আছে কি? এটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য, এটাও আমাদের মিস্টার কোস্টিকামের লক্ষণ আর কি। মিস্টার না, মিস্টার তো পুরুষ মানুষ, এটা যেহেতু মহিলা মানুষ তাহলে আমরা মিসেস আর কি, মিসেস কোস্টিকাম বা মিস কোস্টিকামের একটা এটা একটা কি অদ্ভুত একটা ফিচার। দিনের বেলা মাসিকের রক্তক্ষরণ ঘটে, কিন্তু রাতের বেলায় রক্তক্ষরণ বন্ধ থাকে। লক্ষণটা কোস্টিকাম, কি বললাম, মিস অথবা মিসেস কোস্টিকামের কি একটা অদ্ভুত লক্ষণ। ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমের অভাব, ঘুমাতে পারে না, এটাও কোস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ। ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমাতে পারে না, কোস্টিকাম হ্যানিম্যানি এর একটা অদ্ভুত লক্ষণ এটা। আচ্ছা, এটা কেন হইতে পারে? ঘুম ঘুম ভাব আছে, ঘুম আসতেছে কিন্তু ঘুমানোর চেষ্টা করতেছে, ঘুমাতে পারতেছে না বেচারা। এটা কেন হচ্ছে? নিশ্চয়ই ব্যক্তিরা কিসে আছে? একটা স্ট্রেসে আছে, স্ট্রেস, চাপে আছে সে। কালকে হয়তো পরীক্ষা, আজকে হয়তো সে স্ট্রেসে আছে, একটা অ্যাংজাইটি ফিল করতেছে, কালকে পরীক্ষা, ওই টেনশনে ওর ঘুম আসতেছে না। হ্যাঁ, অথবা হরমোনাল কোনো ইমব্যালেন্স হয়ে গেছে, ঘুমের কোনো স্লিপ ডিসঅর্ডার হয়ে গেছে, মেডিকেল কোনো কন্ডিশন বা কোনো একটা রোগের কারণে হয়তো এরকম হইতে পারে। হ্যাঁ, অথবা সে কম ঘুমিয়েছে, সেক্ষেত্রেও হইতে পারে। আবার বডি একটা ক্লক থাকে, বডি ক্লক, মানে একটা মানুষ যদি দিনে ঘুমায় সবসময়, প্রতিদিন দিনে যদি 5-6 ঘন্টা ঘুমায়, সে রাতে চাইলেও খুব একটা ঘুমাইতে পারবে না, বডি ক্লকটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের বডিটার মধ্যে একটা ক্লক থাকে। আমাদের দেখবেন একটা মানুষ যদি প্রতিদিন দুপুর 2টায় যদি লাঞ্চ করে, প্রতিদিন দুপুর 2টায় কিন্তু ওই ব্যক্তির ক্ষুধা লাগবে। কেন ক্ষুধা লাগবে? ওই সময় কিন্তু পাকস্থলী অ্যাসিড সিক্রেশন করবে। একটা মানুষ যদি প্রতিদিন ঘড়ি ধরে 11টায় ঘুমায় রাতে, কিছুদিন যদি ঘুমায়, তখন ঠিক একটা সময় দেখবেন
ঠিক 11টা বাজলে অটোমেটিক ওই ব্যক্তির ঘুম চলে আসবে। এটা হলো একটা বডি ক্লক। ওই সময় ওই হরমোনগুলো, ওই সিক্রেশনগুলো ঘটে। আমাদের বডিটাও একটা একটা গান আছে না, কি দেহ ঘড়ি, গানটা কি জানি, কেউ কি বলতে পারবেন? দেহঘড়ি সন্ধান করি বানিয়েছে কোন মশারি? জি জি, ধন্যবাদ। এই যে গানটাই আমাদের দেহ ঘড়ি। এটা আসলে মানে শুধু গানে যে অর্থহীন কথা বলে তা না, গান যিনি লিখছে উনি কিন্তু সায়েন্স বুঝে, উনি বডি ক্লকের কথা বলছে এখানে। তাহলে এই যে বডি ক্লকটা যখন এই ধরনের অবস্থায় চলে যাবে, আহ এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু ঘুম ঘুম ভাব থাকা সত্ত্বেও পেশেন্টটা ঘুমাতে পারবে না। মেডিসিনটা কি বললাম? কোস্টিকাম। আচ্ছা, ব্যথা স্পর্শে এবং সামান্য চাপে বাড়ে। আমরা জানি যে কোনো অনেক সময় ব্যথা যেগুলো স্পর্শকাতরতা থাকে, স্পর্শ করলে বাড়ে, একটু করে হালকা চাপ দিলেও ব্যথাটা বাড়ে, কিন্তু জোরে জোরে ঘষলে ব্যথাটা আবার কমে যাচ্ছে। অদ্ভুত একটা বৈশিষ্ট্য এটা। বৈশিষ্ট্যটা আমরা কোথায় পাচ্ছি? চায়নাতে। ব্যথা স্পর্শে এবং সামান্য চাপে বাড়ে, কিন্তু জোরে ঘষলে ব্যথাটা কমে। এই লক্ষণটা চায়নাতে নির্দিষ্ট। চায়না অফিসিনালিস মেডিসিনটার নাম। আচ্ছা, এখন কোন একটা পেশেন্ট, তার রোগাক্রান্ত যে জায়গাটা, সেই জায়গাটা স্পর্শকাতর। এখন পেটের তীব্র ব্যথায় রোগী কাউকে পেটে টাচ করতে দেয় না, পেটে হাত দিতে দেয় না, পেটটাকে স্পর্শ করতে দিচ্ছে না। কিন্তু আবার জোরে চাপ দিলে, গামছা দিয়ে ওনা দিয়ে বেঁধে রাখলে আরাম পাচ্ছে। আমার এক কাজিনের এই অবস্থা চলতেছে, একটু পরে ফোন করতে হবে। একই অবস্থা, পেট ব্যথা, সে বলতেছে ওনা দিয়ে সে বেঁধে রাখতেছে, পেটটা বেঁধে রাখলে সে ব্যথা কমে যাচ্ছে। তাহলে এই পেশেন্টটা হলো প্লামবাম। তাহলে প্লামবাম মেটালিকামের রোগাক্রান্ত স্থান স্পর্শকাতর। পেটের ব্যথার কারণে রোগী কাউকে পেটে হাত দিতে দেয় না, কিন্তু জোরে চাপ দিলে ওই ব্যথাটার আরাম ঘটে, ব্যথায় আরাম পায় রোগীটা। এটা প্লামবাম মেটালিকামের একটা দৃষ্টি আকর্ষক লক্ষণ। এরপরে দেখেন, কোলাহল বা গোলমালে, ধরেন একটা মিছিল হচ্ছে, প্রচন্ড হইচই হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, এর মাঝখানে কি আমরা কেউ যদি কথা বলে, আমরা কি কথাটা বুঝতে পারবো, শুনতে পারবো? আমরা শুনতে পারবো না। মানে হইচই চিল্লাচিল্লির মাঝখানে, হ্যাঁ, অনেক গাড়ির হর্ন বাজতেছে, অনেকগুলা একসাথে 10, 15, 20টা বাইক মিছিল নিয়ে যাচ্ছে ছেলেরা, হ্যাঁ, সবাই একসাথে হর্ন বাজাচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বললে, একজন কথা বললে পাশে থাকা আরেকজন ব্যক্তি সে কথাটা ভালোভাবে বুঝবে না। কিন্তু ওই ব্যক্তিটা যদি গ্রাফাইটিসের হয় অথবা যদি অ্যাসিড নাইট্রিকামের হয়, তাহলে সে কথাগুলো কিন্তু ভালো মতোই শুনতে পাবে। কোলাহল বা গোলমালে কথা ভালোভাবে বোঝা যায় না, অথচ এমন অবস্থায় গ্রাফাইটিস এবং অ্যাসিডাম নাইট্রিকামের রোগীরা ভালো মতোই কিন্তু শুনতে পায়। নোট করে রাখেন যে চিৎকার চেঁচামেচির মধ্যে, প্রচন্ড শব্দের মধ্যে, হ্যাঁ, ইট ভাঙতেছে, মেশিন নিয়ে আসছে, ইট ভাঙার মেশিন, ওই মেশিনের পাশে যদি আপনি আস্তে আস্তে কথা বলেন, সে কিন্তু শুনতে পারবে। অদ্ভুত। ঠিক আছে, ইএনটি ডক্টররা কিন্তু এই লক্ষণটা পেলে ওদের কাছে কোনো মূল্য নাই। একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যান, এই লক্ষণটা বলেন, আপনার কানের সমস্যা, হ্যাঁ, চিল্লাচিল্লি হইলে, গোলমালে, সাউন্ডের মধ্যে আপনি শব্দটা ভালো শুনেন, এটা বলেন, দেখবেন কোনো ইম্পর্টেন্ট ওনাদের কাছে নাই। কিন্তু এই লক্ষণ যদি আপনার থাকে, আপনি যদি একজন হোমিওপ্যাথিক ডক্টরকে বলেন, উনি কিন্তু আপনার জন্য একটা প্রপার মেডিকেশনের ব্যবস্থা করতে পারবে। আমাদের মেডিকেশনগুলো কি? গ্রাফাইটিস এবং অ্যাসিডাম নাইট্রিকাম। আচ্ছা, নেক্সট স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা নেক্সট স্লাইডে নিয়ে একটা আলোচনা করি। মনে করেন পাইলসের সমস্যা, রেকটামের যে শিরাগুলো আছে, অ্যানাসে, শিরাগুলো ফুলে যায়, অনেক সময় দেখবেন শিরাগুলো ফুলে যায়। স্যার ক্লাসে আছে, একটু হাঁটাচলা করলে পাইলসের ব্যথা বেড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে হাঁটাচলা করলে পাইলসের ব্যথাটা কমে যাবে। অদ্ভুত বৈশিষ্ট্য। আমরা সবাই জানি মেডিসিনটা হলো কি? ইগনিশিয়া। হাঁটাচলা করলে পাইলসের ব্যথা বেড়ে যাওয়ার কথা, অথচ হাঁটাচলা করলে পাইলসের ব্যথাটা কমে যাচ্ছে। এটা ইগনিশিয়া এমআরআর অদ্ভুত লক্ষণ। আচ্ছা, যখন পেশেন্টের জ্বর হয়, শরীরে যখন উত্তাপ থাকে, তখন কি পিপাসা আসার কথা? যখন আপনার গরম লাগবে, জ্বর উঠে যাবে, তখন তো পিপাসা থাকার কথা, স্বাভাবিক, পিপাসা আসবে, স্বাভাবিক। অথচ আমরা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখবো জ্বর আছে কিন্তু পিপাসা নাই। আবার যখন জ্বর চলে গেছে, শীত লাগবে পেশেন্টের, তখন পিপাসা লাগতেছে, এবং তখন সে শীত অবস্থা, তখন সে গরম পানি খাওয়ার কথা, সে দেখবেন তখন ঠান্ডা পানি খাচ্ছে আবার। মানে
জ্বরের গরম অবস্থায় ওর কোনো পিপাসা নাই, যখন জ্বর চলে গেছে শরীর ঠান্ডা হয়ে গেছে তখন আবার তার পানির পিপাসা, তাও আবার দেশি পানি না, শীত লাগতেছে এর মধ্যে সে আবার ঠান্ডা পানি খাচ্ছে। এই যে একটা বিপরীতধর্মী লক্ষণ। আমরা বিপরীতধর্মী যত অদ্ভুত লক্ষণ দেখব, আমরা কিন্তু সব রকমের অদ্ভুত লক্ষণ ইগনেশিয়া ব্যবহার করতে পারি, সেটা যদি বিপরীতধর্মী হয়। ইগনেশিয়া অ্যামেরা, জ্বরের উত্তাপ অবস্থায় পিপাসা হওয়ার কথা, অথচ তখন পিপাসা হয় না, বরং শীত অবস্থায় পিপাসা হয় ও শীতল জল পান করে, এমন বিপরীতধর্মী অদ্ভুত লক্ষণ আমরা ইগনেশিয়া অ্যামেরাতে দেখি। আচ্ছা, এরপরে দেখেন, কাশতে কাশতে একসময় কাশি কমে যাওয়ার কথা, অথচ যত তত কাশি। আমরা যখন কাশি টাশি দিই, 2-4টা কাশি মারলে কাশি কমে যায়, কিন্তু দেখতেছি পেশেন্ট কাশতেছে কাশতেছে কাশি বাড়তেই আছে, কোনো কমাকমি নাই। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, আপনারা চিন্তা করে দেখতেছেন। যত কাশে তত কাশি বেড়ে যায়, একটা বিপরীতধর্মী লক্ষণ, এটা ইগনেশিয়ায় আছে লক্ষণটা। আচ্ছা, হিজড়াদের বডি স্ট্রাকচার মানসিক গঠনও কিন্তু বিপরীতধর্মী। বডিটা পুরুষের মতো, মনটা মেয়েদের মতো, আবার কিছু ক্ষেত্রে পুরুষালী আচরণ। হ্যাঁ, আবার বডির শরীরের স্ট্রাকচারটা পুরুষদের মতো, বেস্ট আবার মহিলাদের মতো হিজড়াদের। এগুলো কিন্তু একটা বিপরীতধর্মী অবস্থা, শারীরিক মানসিক গঠন। হিজড়াদের মানে দেখতে পুরুষ, আচরণে নারী। এই যে বিপরীতধর্মী একটা বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ইগনেশিয়াতে আছে, এটা মাথায় রাখবেন। তাহলে কাশতে কাশতে একসময় কাশি কমে যাওয়ার কথা, অথচ যত কাশে তত কাশি বাড়ে। মেডিসিন হচ্ছে কি? ইগনেশিয়া অ্যামারা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।